ক্লাস 9 আজকে প্রথম ক্লাস। এই তোমাদের যা ক্লাস করানো হবে সেম ক্লাস অনলাইনরাই পাবে। সপ্তাহে দুটো দিন তোমাদের ক্লাসেস হবে, মঙ্গলবার বৃহস্পতিবার। তাহলে আমরা শুরু করছি ক্লাস 9 এর ক্লাস। ক্লাস 9 মাধ্যমিকের কিন্তু পুরোপুরি ছাপ পাবে এবং মাধ্যমিকের থেকে ক্লাস 9-এ বেশি পড়তে হয়। ক্লাস 9 ভালো করে না পড়লে মাধ্যমিক পরীক্ষাও ভালো হবে না। তাই এটা বছরের শুরু থেকে মাথায় রেখে নাও, যারা তোমরা ক্লাসেস করছো তোমাদের কাজ সপ্তাহে দুটো ক্লাসেস কমপ্লিট করা। ওই ক্লাসে তোমার কোনো প্রবলেম হলে আমায় প্রশ্ন করবে, আমায় মেসেজ করবে যে স্যার আমি পড়তে গিয়ে এইটা আমার প্রবলেম হয়েছে। ভালো ছেলে বা ভালো মেয়ে বা ভালো স্টুডেন্ট হতে গেলে কিচ্ছু লাগে না, আমি ভালোকে ভালো করতেই পারবো, কারণ সে অলরেডি ভালো। কিন্তু একটু যারা ইচ্ছে আছে কিন্তু ভালো তালিম বা ভালো শিক্ষকের সান্নিধ্যে আসতে পারেনি, তাদের জন্য আমি একটা কথাই বলবো, খুব ভালো ইজি ওয়ে, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। ক্লাস 9-এর সিলেবাস কিন্তু 8-এর দ্বিগুণ। সিলেবাসটাকে একটু বুঝে নিই, তারপরে সিলেবাস পড়তে পড়তে আমরা শুরু করব, ঠিক আছে? ক্লাস 9 তোমাদের ফার্স্ট সামেটিভ হবে 40 নাম্বারের, সেকেন্ড সামেটিভ হবে 40 নাম্বারের, এর পরের সামেটিভ হবে 90 মার্কসের, এবং প্রত্যেক সামেটিভে কিন্তু 10 মার্কস করে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক থাকে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে তো টোটাল তোমাদের 200 মার্কসের পরীক্ষা। আমরা যদি বড় একটা পাহাড় চড়তে চাই তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপে আস্তে আস্তে ওঠার চেষ্টা করতে হবে। প্রতিদিন আমরা কিছু না কিছু শিখব এবং আমরা কন্টিনিউয়াস রিভিশনে যাব, কোনো ভয় পাবার কিছু নেই, ইংরেজিতে হাতি ঘোড়া কিছু নেই। তবে হ্যাঁ, ক্লাস 8-এ কিছু কিছু জিনিসের কনসেপশন তোমার ক্লিয়ারলি থাকা চাই। আমি তোমাদের বলেছিলাম ফ্রেজ খুব ভালো করে জানতে হবে, ক্লজ খুব ভালো করে জানতে হবে। তোমরা 8-এ ন্যারেশন ভয়েস যা শিখেছো ক্লাস 9-এও তাই, 10-এও তাই, 11-এও তাই, 12-এও তাই। যা তোমরা ক্লাস 8-এ যে আর্টিকেল প্রিপোজিশন করেছো, 7-এ যা করেছো, সব ক্লাসেই একই, একটু অ্যাডভান্স ওয়েতে শিখতে হবে। খুব ভালো করে তোমাদের খাতাটা তৈরি করতে হবে। খাতাটা ওয়ান টাইম খুব সুন্দর করে খাতাটাকে, যেমন তোমাদেরই এবছরে ক্লাস 9-এর যে ছেলেটি ফার্স্ট হয়, জয়দীপ বক্সি, তোমাদের 9 থেকে 10-এ উঠলো, চেনো তো? ও কিন্তু আমারই ছাত্র। এবার যেই তোমাদের যে মেয়ে সহেলি সিনহা, আমার স্টুডেন্ট, তারপরে সহেলি দেবনাথ, এবং সর্বোচ্চ পেয়েছে আমাদের নিশাচর অর্থাৎ নিশাকর। ওই নিশাকর সর্বোচ্চ পেয়েছে, ও কিন্তু আমার স্টুডেন্ট। ওদের মধ্যে কি গুণ আছে? ওরা খুব পরিপাটি, মানে স্যার যেটা করাবেন সেটা খুব সুন্দর করে গুছিয়ে লিখে রাখে। আমি যদি কোনো গ্রামার ফট করে মুখ থেকে বলে দিই, কোনো ওয়ার্ড বলে দিই, সেটাও ভালো করে শুনে খাতা একটা নোট ডাউন করে দেয়। তাহলে এখানে ইটস আ কমপ্লিট ম্যাটার অফ সিরিয়াসনেস। আমার প্রতিটা কথা বুঝবে তুমি কতটুকু সিরিয়াস পড়বার সময়, বুঝতে পেরেছো? তাই তোমাকে সিরিয়াস থাকতে হবে। ক্লিয়ার? 9 শুরুই হবে সব থেকে মজাদার গল্প দিয়ে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এর পরের গল্প অল অ্যাবাউট আ ডগ, এজি গার্ডিনারের লেখা। তারপরে অটম, এইভাবে আর ডে ইন দ্য জু, অল সামার ইন আ ডে। এর মধ্যে কিছু কবিতাও আছে। অটম একটা কবিতা, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল একটা কবিতা, টম লুজেস আ টুথ এটা একটা গল্প, হিজ ফার্স্ট ফ্লাইট, নট শিপ, দ্য প্রাইস অফ ব্যানানাস, শিপরেক্ট সেইলার, হান্টিং স্নেক। এই টোটাল 12টা আছে। তাহলে 12টা যদি থাকে তাহলে চারটে 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 হওয়ার কথা, কিন্তু পরীক্ষায় কি করবে? চারটে চারটে, এবং টোটাল হয়তো 4টেও থাকতে পারে, আবার 5টাও দিয়ে দিতে পারে। মানে আগের সেম থেকে বা আগের সামেটিভ পরীক্ষা থেকে একটা একটা করে নিতে পারে। পরীক্ষার প্রশ্নপত্র ভীষণ সোজা। 40 নাম্বার কিভাবে ডিভাইড করবে? সিন পার্টে থাকবে 10 নাম্বার, আনসিন পার্টে থাকবে 10 নাম্বার, গ্রামার পার্টে থাকবে 10 নাম্বার, আর রাইটিং পার্টে থাকবে 10 নাম্বার। এই হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। একদম সহজে বোঝা যাবে, কিছুই নেই এর মধ্যে। হ্যাঁ, এবং প্রত্যেকটা গ্রামার, প্রত্যেকটা জায়গা, এবং তোমাদের আমি বলছি কোন কোন জায়গা তোমাদের এখন থেকে ডেভেলপ করতে হবে। একই রকম ভাবে কিন্তু সেকেন্ড সামেটিভেও তাই হবে।
এবং 90 মার্কসের পরীক্ষা যদি 90 করতে চাই তাহলে আমাদেরকে এগুলো দ্বিগুণ করতে হবে না? তাহলে সিনে 20, আনসিনে 20, গ্রামারে 28, যদিও গ্রামারে কিন্তু 28। এই 28-এর মধ্যে আমি একটু বলে রাখি, গ্রামারে 20 বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গ্রামারে 20। আচ্ছা, ভোক্যাব বলে একটা পার্ট আছে, ভোক্যাবুলারি, এই জায়গাটাই তোমাদের একটু প্রবলেম হবে, কিন্তু মাধ্যমিকে যেন এই প্রবলেমটা না থাকে। কেমন, ওই আনসিন ওয়ার্ড থেকে একটা শব্দ দেয় বা 4টে শব্দ দেবে, সেই শব্দটা আনসিন প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে হবে, ঠিক আছে? এখানে 8 নাম্বার থাকে, আর রাইটিং এ থাকবে গোটা 30টা নাম্বার। কত হয়? 3 20 60, 60 30, তাই তো? ও না, সরি, গ্রামারে 12, এখানে গ্রামারে 12 আর 8 20, ঠিক আছে? তাহলে 3 20, এখানে 3 20 60, 60 30 90 হয়েছে, 90 মার্কস। তাহলে টোটাল 90 মার্কসের পরীক্ষা। তাহলে গ্রামারে থাকে মাত্র 12টি নাম্বার। এই 12 নাম্বারের মধ্যে কি কি থাকবে? গ্রামারে কি কি থাকে? ভার্বের ফরমেশন। গ্রামার কি কি থাকে? গ্রামার থাকে ভার্বের ফরমেশন, অর্থাৎ এর জন্য টেন্স এবং সিনটেক্স খুব ভালো করে শিখতে হয়। যারা এতদিন বস্তা পচা নোটস পড়েছো টেন্সের জন্য, তাদের বলবো টেন্স একদম হাতের মুঠে আমাদের আছে না, আমরা ইজিলি টেন্স পাবো, কিছুই নেই। আচ্ছা, তাহলে ভার্বের ফরমেশনের জন্য এটা ভালো করে শিখতে হবে। এরপরে আসবে এপি, অর্থাৎ আর্টিকেল প্রেপোজিশন। ঠিক আছে, আমি যেভাবে বলবো, যেভাবে করাবো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছেলেমেয়েরা আমাদের কাছে অনলাইন ক্লাসেস করে, তাহলে কারো এই আর্টিকেল প্রেপোজিশনস নিয়ে ভয় নেই। মাধ্যমিকে আমরা কটা টেস্ট পেপার করতে পারি? আমি 3টে টেস্ট পেপার সলভ করাচ্ছি, এবং সেই জায়গা থেকে কোনো প্রবলেম ছেলেমেয়েদের থাকবে না। আচ্ছা চলো, ভার্বের ফরমেশনের পরে কি খুব সুন্দর মুছেছিস রূপসা, ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ ডিডি। এই ডু অ্যাজ ডিরেক্টেড এখানে থাকবে 3টে নাম্বার, এখানে থাকবে 3টে নাম্বার, আর ডু অ্যাজ ডিরেক্টেডে থাকবে 3টে গ্রামার। 3টে গ্রামারে কি কি থাকবে দেখো। 3টে গ্রামারের মধ্যে তোমাদের দেওয়া উচিত ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ। এই 3টের মধ্যে এনি দুটো দেবেই, মাধ্যমিকে তো দেবেই। আর মাধ্যমিকে যদি দেয়, তোমাদের স্কুল থেকে যেহেতু প্রশ্ন করবে, এই জায়গায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে একটা পার্ট আছে। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দুভাবে করা যায়। একটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা করেছি, মনে আছে এইটা একটুখানি। আরেকটা সেন্টেন্স ফাংশন অনুযায়ী, অর্থাৎ অ্যাজার্টিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে না বোধক, প্রশ্নবোধক বানানো, মনে আছে? এইগুলো কিন্তু একটা দেবে, দিতে পারে। আর কি দেয়? ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, পিপিপি। এটাই ছেলে মেয়েদের একটা প্রবলেমের কারণ। বিষয়টা কেমন? ধরো তোমাকে এটা প্রশ্ন দিল, আই লাভ ইউ, আহা, বছরের শুরুতেই আই লাভ ইউ দিয়ে একটা প্রশ্ন দিল। এই আই লাভ, এটা ভার্ব না মা? এটা সাবজেক্ট, আমি ভালোবাসি তোমাকে, এটা কি? ভার্ব। বললো এইটাকে নাউনে করো, তাহলে এর পার্টস অফ স্পিচটা ভার্ব থেকে আমরা কিসে করতে বলেছে? নাউন। তাহলে আমি এটাকে, লাভের নাউনটা আমাকে জানতে হবে, লাভের নাউন লাভই হয়। তাহলে আই হ্যাভ লাভ ফর ইউ, জাস্ট এইটুকুনি পরিবর্তন। এগুলো কি করতে হবে? কিছুটা মুখস্থ, কিছুটা বোঝা। যেই জিনিস তোমাকে চাবিয়ে চাবিয়ে খেতে হয়, চিউইং করতে হয়, সেটা তুমি গিলে খেতে পারবে? জিনিসটাকে গিলে খেতে হয়, সেটা চাবাতে পারবে? তা যেই গ্রামারে যেই টেকনিক ইউজ করতে হয়, যেমন এটাকে কিছুটা তোমাকে মুখস্থ করতে হয়। যেমন যদি বলা হয় আই উইশড টু হেল্প দ্য পুয়ার, আমি আশা করেছিলাম গরিবদেরকে সাহায্য করব। এই উইশটা কিসে আছে বাবু? ভার্বে আছে না? বলবে এটাকে নাউন করো। তাহলে এই উইশটের নাউন কি? উইশ। তাহলে আই হ্যাড, তাহলে যেহেতু পাস্ট টেন্স, তার জন্য হ্যাড হলো, আই হ্যাড উইশ টু হেল্প দ্য পুয়ার। একটু মুখস্থ করতে হবে এবং বুঝে বুঝে, ভয়ের কিছু নেই। বাংলায় কি বলেছি? আমি ভালোবাসি তাকে, তার মানে কি? আমার আছে, আই হ্যাভ ভালোবাসা, লাভ, তার জন্য, ফর ইউ, কিছু আছে ইংরেজিতে?
আচ্ছা, আই উইশ টু হেল্প দ্য পুয়ার, আমি আশা করেছিলাম গরিবদেরকে সাহায্য করব, তাহলে আমার ছিল আশা, আই হ্যাড উইশ টু হেল্প দ্য পুয়ার। এইটাকেই বলা হয় চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ বা সংক্ষেপে টিপিপি। এখান থেকে একটা থাকতে পারে, আরো অনেক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, যেমন নো সুনার থেকে অ্যাজ সুন অ্যাজ, তারপরে টু আর টু এর পরিবর্তে সো দ্যাট, আমরা ইনফিনিটিভ দিয়ে করেছি। তোমাদের গ্রামারের মধ্যে থাকতে পারে জয়নিং, তোমাদের স্কুল থেকে কিন্তু দিতে পারে স্প্লিটিং, কিছুই না, কোনো ব্যাপার না জয়নিং আর স্প্লিটিং করা, জয়নিং আর স্প্লিটিং। তাহলে ন্যারেশন, ভয়েস, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, পিপিপি, জয়নিং, স্প্লিটিং, এই গোটা জিনিস থেকে কত নাম্বার থাকবে? মাত্র 3টে নাম্বার বস। কত নাম্বার থাকবে? 3 নাম্বার। কোথায়? ফাইনালে। কিন্তু এমনও হতে পারে যখন এই মেন যে 40 নম্বরের পরীক্ষাগুলো হবে, সেখানে কিন্তু 10টা গ্রামার এর ভেতর থেকে দিতে পারে। কিন্তু প্রতি পরীক্ষায় আর্টিকেল, প্রেপোজিশনস থাকবেই, ভয় পাবার কিচ্ছু নেই। তাহলে গ্রামারে থাকবে 12টা নাম্বার। আর কি আছে গ্রামারে? এখানে তো 3 তিরিকা 9 হলো, মানে গ্রামারে আছে ফ্রেজাল ভার্ব। এটা মুখস্থ করতে হয়, তোমরা জানো। যেমন যদি বলি রান একটা ফ্রেজ, একটা ভার্ব, তাই না? রান একটা ভার্ব না? রান একটা ভার্ব, দৌড়ানো একটা কাজ। এত সহজ জিনিস বলেছি, কঠিন কিছু বলিনি। আচ্ছা, এই রানের পর যদি আমরা অ্যাওয়ে দিয়ে দিই, রান অ্যাওয়ে হয়ে যাবে। রানের পরে যদি আমরা আফটার দিয়ে দিই, তাহলে রান আফটার হয়ে যাবে। তাহলে এই রান অ্যাওয়ের মানে হয়ে গেল পালিয়ে যাওয়া, ফ্লি। ফ্লি মানে পালিয়ে যাওয়া। পালিয়ে যাওয়া একটু নিজে আরেকটা আছে, স্কেপ। কি আছে? স্কেপ। এই ফ্লি এর আবার সেকেন্ড ফর্ম কি জানো? ফ্লেড। কি? ফ্লেড। তাহলে ফ্লি, ফ্লেড, ফ্লেড। তাহলে রানের আবার ভার্বের 3টে ফর্ম আছে। কি? রান, র্যান, আবার কি? রান। এগুলো ছোট ছোট জায়গা, আমি জানি কোন জায়গায় তোমাদের প্রবলেম হতে পারে। একটু মনোযোগ দিয়ে যদি আমরা ক্লাসেসটা করতে পারো, তোমার কোনো জায়গায় প্রবলেম হবে না। আই এম ভেরি থ্যাঙ্কফুল যে ছেলে মেয়েরা বাংলা জুড়ে আমায় ভালোবাসে। তোরা নাই বা ভালোবাসলি না, তোরাও বাসিস। আই এম জাস্ট জোকিং ম্যান। রান আফটার মানে কি? পিছু ধাওয়া করা, অর্থাৎ চেজ। তোমাকে পরীক্ষায় কি দেবে জানো? এই শব্দটা দেবে, তোমাকে এটা লিখতে হবে। তাহলে এগুলো কি করতে হয়? এগুলো কি বোঝার চেষ্টা করব, প্লাস মুখস্থ করব। যেমন তোমাদেরকে আমি বলি, ধরো একটা ভার্ব আছে লুক। লুক মানে কি? তাকানো, তাই না? লুক মানে তাকানো, চোখ তুলে দেখো না কে এসেছে। আচ্ছা, এই লুক এটা ভার্ব তো। লুকের পরে আমরা ফর দিই, লুক ফর হয়ে যাবে। লুক ফর মানে সার্চ। লুক ফর মানে সার্চ। পরীক্ষায় কি দেবে তোমাকে? সার্চ। তোমায় লিখতে হবে কি? লুক ফর। যদি পরীক্ষায় দেয় সার্চিং, তোমায় লিখতে হবে লুকিং ফর। চেঞ্জ করতে হবে। যদি পরীক্ষায় দেয় সার্চ, তোমায় কি করতে হবে? লুকড ফর। আচ্ছা, এবার কি দেবে? লুক ইনটু, কি হয়ে যাবে? ইনভেস্টিগেট। এগুলো আমরা মুখস্থ করব, এক গাদা গাদা আছে। আমি যে কটা বলবো এর বাইরে করবার দরকার নেই। যেমন যদি তোমার কথাকে কেউ উপেক্ষা করে, ইগনোর করে, তুমি তোমার সমস্ত বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে ইগনোরের ফ্রেজাল ভার্ব কি। আচ্ছা, কি বললাম? আমি কেন বন্ধুদেরকে প্রশ্ন করতে বলেছি? তোমার অহংকার দেখাবার জন্য নয়। তুমি কাউকে যখন প্রশ্ন করতে যাবে, তখন তুমি সেটা ভালো করে শিখে যাবে। আমার উদ্দেশ্য সেইটা, তুমি ভালো করে শেখো, তবেই তো প্রশ্ন করতে পারবে। তাহলে ইগনোর, এই ইগনোরের ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রাশ অ্যাসাইড। কি? ব্রাশ অ্যাসাইড মানে ইগনোর করা। শোনোনি কোনোদিন? নতুন এরকম প্রচুর নতুন নতুন ফ্রেজাল ভার্ব এবং এক্সেপশনাল ফ্রেজাল ভার্বও আমরা শিখবো। সেখান থেকে কতটি নাম্বার থাকবে? 3। তাহলে দেখবে টোটাল 12 নাম্বার তোমাদের থাকবে। এই গ্রামার করতে আমার হরে ঘরে সময় লাগবে, হয়তো পাক্কা 2 মাস। টোটাল গ্রামার আমি কমপ্লিট করে দেবো। তাই আমাদের ক্লাস 9-এ কোন কোন জায়গার উপরে, এই হচ্ছে গোটা মার্কস ডিভিশন এবং সিলেবাস। এবং এরপরে চলে আসি আমাদের রাইটিং সেকশন। তারপর আমরা বলবো রাইটিং তোমাদের কি করতে হবে না, তোমরা বলো তো। দেখো রাইটিং এ কি কি আছে। রাইটিং এ আছে পার্সোনাল লেটার। রাইটিং এ কি আছে? পার্সোনাল লেটার। রাইটিং এ আছে
অফিসিয়াল লেটার, ওএল লিখে দিই। এই অফিসিয়াল লেটারের মধ্যে আরেকটা আছে এডিটোরিয়াল লেটার। রাইটিং এ আছে প্রসেসিং। তোমরা জানো এখন আর সেই বয়স নেই যে স্যার ম্যাঙ্গো পিকেল দেবে, না, এখন দেবে হাউ টু প্রসেস বা হাউ টু বিল্ড আ বিল্ডিং বা হাউ টু কনস্ট্রাক্ট আ বিল্ডিং দেবে। ঠিক আছে, হাউ জেনারেল ইলেকশন ইজ ডান, কিভাবে ভোট হয় দেবে। এখন এরকম যে ম্যাঙ্গো পিকেল ইজ এ ডেলিশিয়াস ফুড, ইট ক্যান বি মেড বাই, এগুলো দেবে না। ওকে, তবু আমাদের শিখতে হবে। যদি দিয়ে দেয় দেবে বায়োগ্রাফি, কি দিতে পারে বন্ধুরা? বায়োগ্রাফি। আচ্ছা, আর কি আছে? দেবে রিপোর্ট, কি দেবে? রিপোর্ট রাইটিং। দেবে প্যারাগ্রাফ, দেবে স্টোরি। বুঝতে পেরেছো? দিতে পারে ডায়লগ। ডায়লগ খুব পরীক্ষায় কম দেয়, তোরা ভীষণ ভয় পেয়ে গেছিলিস, এবার আমার যদি ডায়লগ দেয়, ডায়লগ দিয়েছে পরীক্ষায়? দেয় না। ডায়লগ একটা ডাইল্যাপিডেটেড একটা কাইন্ড অফ রাইটিং সেকশন, দেয় না। ভেরি নাইস। নোটিশ, নোটিশ রাইটিং। আর একটা কি দেবে বন্ধুরা? নোটিশ রাইটিং। এই এত কটা রাইটিং টপিক, টোটাল 10টা। আচ্ছা ধরো তো এই 10টা থেকে যদি আমি 10টা করে মুখস্থ করি, তাও কতগুলো রাইটিং আমাকে মুখস্থ করতে হবে? 100টা। যদি পরীক্ষায় গিয়ে দেখলে 100টা মুখস্থ করবার পরও একটাও কমন আসেনি, তুই কি করবে? রাইটিং এ কতগুলো নাম্বার মা? 30টা নাম্বার। তখন কি তুমি গালাগাল করবে আমায়? তাহলে আমার ছেলে মেয়েদেরকে কিভাবে শেখানো উচিত? প্রতিটা রাইটিং একা লেখা যায়, প্রতিটা রাইটিং একা লেখা যায় এবং খুব সহজে। পার্সোনাল লেটার তো একা লেখা যায়, আমরা পারি। I hope you are doing well with the grace of God. Today I am writing your letter, তাই আমরা একা লিখতে পারি। অফিসিয়াল লেটার তো ভীষণ সোজা একা লেখা যায়, এডিটোরিয়াল লেটারও একা লেখা যায়, প্রসেসিং একা লেখা যায়, বায়োগ্রাফি একটা লিখলে 50টা লেখা যায়, রিপোর্ট বিভিন্ন ধরনের আছে, সেলিব্রেশনাল আছে, অকেশনাল আছে, একা লেখা যায়। প্যারাগ্রাফ একা লেখা শিখতেই হবে, স্টোরিও একা লেখা যায়, ডায়লগ একা লেখা যায়, নোটিশ একা লেখা যায়। কিন্তু রাইটিং এর আমাদের ভয়টা ধরিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃত ছেলে মেয়েদের। পরীক্ষায় তোমাদের স্কুলে এমনিতেই কমন দেয় না, আনকমন রাইটিং দেয়, তাহলে তোমাকে তো একা লিখতে হবে। আর আমার ছেলে মেয়েরা দেখবে, তোমরা জিজ্ঞেস করবে যারা একটু ভালো রেজাল্ট করছে, তারা কিন্তু রাইটিং বাড়িতে একা লেখাটা এত প্র্যাকটিস করেছে, ওদের আনকমন দিলে বেশি আনন্দ হয়, কারণ ওরা জানে আমরা লিখতে পারবো, বাকিরা পারবে না। এটা আলাদাই আনন্দ। এই আনন্দটা হয় অনেকেরই, যে নিজে পারলে অন্য কেউ না পারলে এর আনন্দ হয়। এটা ছাত্র জীবনে আনন্দটা দরকার, প্রয়োজন। তবে এই রাইটিং প্রত্যেক কটা আমাদেরকে একা একা শিখতে হবে। আচ্ছা ধরো না, আমরা যে কোনো রাইটিং যদি মনে করি, যে ধরো আমি বললাম যে একটা চিঠি লিখতে হেড স্যারকে, যে গাছ লাগাতে হবে আমাদের স্কুলের চারপাশে, তাহলে আমরা হেড স্যারকে কি বলবো? যে আমি পছন্দ করব আপনার মনোযোগ টানতে, বাংলায়। তাহলে আমি পছন্দ করব ইংরেজি কি? আই। করব তাহলে উড। পছন্দ কি? লাইক। টু, টানা ইংরেজি কি? ড্র। আপনার ইয়র, মনোযোগ অ্যাটেনশন। এই অ্যাটেনশনের জায়গায় আমি কি লিখলাম? একটা কাইন্ড, কাইন্ড অ্যাটেনশন। কিসের প্রতি? টু, গুরুত্ব, দা ইম্পর্টেন্স অফ কি? গাছ লাগানো, ট্রি প্ল্যান্টেশন। কোথায়? আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ। ও স্যার আপনি তো এরকম গড়গড় করে লিখে দিচ্ছেন, আমরা তো চাই এমনি লিখতে গেলে কেনটা হয় স্যার? প্র্যাকটিস, এভরিথিং ডিপেন্ডস অন প্র্যাকটিস। তুমিও পারবে, আমিও কি পারতাম নাকি? বুঝে বুঝে। আজকে আমি এই বাক্যটা যদি দুবার একটু বুঝে পড়ি, আই উড লাইক টু, আমি চাই টানতে, ড্র আপনার ইয়র কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রবলেম বা টু দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ঠিক আছে, পরবর্তীকালে স্যারকে আবার তুমি রিকোয়েস্ট করছো যে লাইব্রেরির বই খুব কম আছে লাইব্রেরিতে, সেই বিষয়ে তুমি স্যারকে জানাচ্ছ। তাহলে আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু আ সিরিয়াস প্রবলেম, দ্যাট there is lack of books, there is অভাব, ল্যাক কিসের? অফ বুকস,
আমাদের লাইব্রেরিতে, ইন আওয়ার লাইব্রেরি। এগুলো শিখবো, একা একা লিখবো, ভয় পাবার কোনো জায়গা নেই, কোনো জায়গায় নেই ভয় পাবার। ঠিক আছে, গোটা স্কুলে ছেলেমেয়েরা হায়েস্ট আমাদের কাছ থেকেই পাবে, এবং এবছরও পাবে, সে যে যেখানেই পড়ুক না কেন। আর আমি তৈরি করে নেব, আমি যে কজনকে পড়াবো এবার তৈরি করে নেব। তবে হ্যাঁ, আমাকে টলারেট করতে হবে, মানে আমি যা বলবো তাই পড়তে হবে, না পারলে কিন্তু বকবো, ইভেন মারবো। কারণ তোমরা যা এখন ওই খানিকক্ষণ শোনার পরে বাইরে গেলে আবার সব ভুলে যাও, আমি কিন্তু পড়াটা ঠিক আদায় করে নেব, এটা মাথায় রেখো। তাহলে এই মোটামুটি টোটাল তোমাদের সিলেবাস, মার্কস ডিভিশন, কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু বলে দিলাম। এবার আমি তোমাদেরকে বলবো যে শুরুটা করে দাও, বছরের শুরু থেকে খুব ভালো করে পড়াশুনো করো। আমাদের টার্গেটই হবে প্রথম 40 নম্বরের পরীক্ষার জন্য পরিশ্রম করা। সিলেবাসে 4টে গল্প থাকবে, এবং ওই 4টে গল্পের পাশাপাশি হয়তো ভার্বের ফরমেশন, হয়তো আর্টিকেল প্রিপোজিশন আর ন্যারেশন ভয়েস, এই 4 রকমের গ্রামার দেবে। রাইটিং এর মধ্যে হয়তো পার্সোনাল লেটার দিতে পারে আর স্টোরি রাইটিং দিতে পারে। তো রাইটিং দেবে একটা, আমরা পার্সোনাল লেটার আর স্টোরি রাইটিং চৌদুম করা করবো, কোনো ব্যাপার না, যা দেবে তাই লিখে একা একা শিখবো। তো রাইটিং এর জন্য একটি বই কিনতে হবে, কি সাপোর্টিং হিসেবে পি কোনারের একটা বই পাওয়া যায়, মাধ্যমিক ইংলিশ কম্পোজিশন বাই পি কোনার। যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকে আমি ছবিটা তুলে পাঠিয়ে দেবো, যারা তোমরা আছো তাদেরকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো বইটা কোথা থেকে কিনবে। তাহলে মাধ্যমিক ইংলিশ কম্পোজিশন বাই পি কোনার যে কোনো বইয়ের দোকানে গেলে তুমি পেয়ে যাবে, যে ক্লাস 9-এ প্রবলেম কোন কোন জায়গায় ছেলে মেয়েদের হয় আর কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে। এক হচ্ছে দেখবে যখন তোমরা সিন পোর্শন থেকে প্রশ্ন উত্তর লেখো, তখন প্রশ্ন উত্তর তোমরা ডিপেন্ড করো পুরো প্যাসেজ থেকে গোটা গোটা তুলে দেবো, এটা করলে চলবে না, সব ক্ষেত্রে চলবে না। একটু একা একা এই SAQ লেখা শিখতে হবে মা। এখন যদি তুমি SAQ লেখা শেখো, এস মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, বুঝতে পেরেছো? এই SAQ যদি তুমি লেখা শেখো এখন থেকেই, তাহলে তোমার 10 প্রবলেম হবে না, 11 প্রবলেম হবে না, 12 প্রবলেম হবে না। SAQ কি? কিছুই না। যারা বললাম যে হু টিচেস ইউ ইংলিশ, প্রশ্ন, তাহলে হু এর জায়গায় উত্তরটাকে মিঠুন স্যার টিচেস আস ইংলিশ, হয়ে গেল। তাহলে এই যে সাজিয়ে লেখাটা, এটা শিখতে হবে। কবিতার প্রশ্ন আমাকে একা একা লেখা শিখতে হবে, এবং কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো কোনগুলো আমি লিখিয়ে দেব। নাম্বার 3, যে আনসিন পড়ে মানে উদ্ধার করাটা শিখতে হবে। আনসিন থেকে ওয়ার্ড নোটস প্রতিদিন যদি আমরা 5টা করেও শব্দ নিই, 5টা করা মানে ওই শব্দের সিনোনিম আরো 3টে, তাহলে প্রতিদিন কত করে শব্দ হলো? 15। তোমরা জানলে অবাক হবে, ক্লাস 10-এ আমি কতগুলো শব্দ করিয়েছি তোমরা জানো? তোমরা আন্দাজ করতে পারবে? প্রায় 2000 প্লাস, 2000 শব্দ ছেলে মেয়েদেরকে মুখস্থ করিয়েছি এই ব্যাচে। আর ওদের আনসিন ওয়ার্ড নিয়ে প্রবলেম হয় না। আনন্দ করে, তো আনন্দ করে তোমায় মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তাহলে আনসিন পড়ে তো মানে উদ্ধার করতে পারে, সেটা কি করে? আমি গাড়ি চালানো শিখবো, কিভাবে শিখবো? গাড়ি চালিয়ে চালিয়ে না বই পড়ে? হ্যাঁ, প্রথমে মোটর সাইকেলে উঠে করতে হবে, তারপরে এরাম করলেই চলবে। তুমি চালাতে পারবা? পারবা না, প্রথম দিনই মেরে দেবা। তাহলে গাড়ি তোমাকে চালিয়ে চালিয়ে শিখতে হবে, আনসিন পড়ে পড়ে শিখতে হবে। অনেকে বলেছে আমি রিডিংই করছি ভাই, পড়নি কোনোদিন, রিডিংটাই করতে পারো না। তোমার প্রথমে আটকাবে, গ্রামার করতে গেলেও তোমার প্রবলেম হবে, রাইটিং লিখতে গেলেও তোমার প্রবলেম হবে। প্রবলেমটা সলভ করতে গেলে প্রবলেম ফেস করতে হবে। যে নতুন বছরে উঠেছো তারা এটা মাথায় রেখে দাও যে তোমার প্রত্যেকটা সেকশনে প্রবলেম হবে। যারা অনলাইন ক্লাসেস করছো তারা বুঝে নাও যে তোমার গ্রামার করতে গেলে প্রবলেম হবে, রাইটিং করতে গেলে প্রবলেম হবে। আর এই প্রবলেম গুলোকে সলভ করতে গেলে প্রবলেম বেশি করে ফেস করতে হবে। তুমি যত প্রবলেম থেকে দূরে যাবে, জীবনে প্রবলেমের আকারটা বাড়বে। প্রবলেম ফেস করতে পারলে প্রবলেম অটোমেটিক্যালি তোমার লাইফ থেকে চলে যাবে। প্রবলেম তো হবেই, সেই সলভ করবার জন্য তো আমি আছি, ভয় পাবার কোনো জায়গাই নেই, কনফিডেন্ট। আচ্ছা, আনসিন ওয়ার্ডের জন্য বললাম, আর রাইটিং একা লেখা শিখতে হবে। এই কটা জায়গা কি? একা SAQ লেখা শেখা, টেক্সটটুকু ভালো করে পড়া,
ওয়ার্ড নোটস যখন পাঠ্য বই পড়বো তার ইংরেজি টু ইংরেজি, ধর একটা শব্দ আছে বি ওয়াইল্ডার্ড, তোমাদের বইতেই আছে বি ওয়াইল্ডার্ড। আচ্ছা, শব্দটা কি? বি ওয়াইল্ডার্ড। এই বি ওয়াইল্ডার্ড এটাকে ভাঙো। ওয়াইল্ড মানে কি? বন্য। হয়ে গেল। তুমি জানো না ওয়াইল্ড মানে কি? বন্য। তাহলে এর একটা বি শব্দ অ্যাড করে দিয়েছে। বি ওয়াইল্ডার্ড মানে অ্যামেজমেন্ট, সারপ্রাইজড। তাহলে এই যে ইংলিশ টু ইংলিশ তোমাকে জানতে হবে। সারপ্রাইজ না, কথাটা কি? সারপ্রাইজড। ক্লিয়ার? এগুলো তোমাকে পড়তে হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নেই। তাহলে এই হলো টোটাল আমাদের রোড ম্যাপ, আমরা কিভাবে পড়বো। শুধুমাত্র আমার কথা মেনে প্রত্যেক দিন সপ্তাহে 2টো ক্লাসেস। যদি কোনো তোমার প্রবলেম হয় এবং ক্লাস করবার সময় তোমরা অনেকে আমাকে বলো যে স্যার আমরা তো ক্লাসেস করছি, প্রচুর অ্যাড আসে। আমি কোনো অ্যাড দিই না, এটা ইউটিউবের নতুন নিয়ম। তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা ডাউনলোড করে দেখবে। সপ্তাহে 2টো ক্লাস, যেদিন আমি যখনই ক্লাসেস দেবো 9টার মধ্যে ক্লাস তোমরা পেয়ে যাবে, রাত্রি 9টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে কিন্তু ক্লাসটা কমপ্লিট করে ওই ভিডিও কমেন্ট সেকশনে তোমাকে কিন্তু কমেন্টটা দিতে হবে। ক্লাস করবার পর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। আরো একটা কথা আমি অনুরোধ করব, যারা আপনারা গার্ডিয়ানসরা যদি দেখেন ক্লাসটা, ছেলেমেয়েরা অনলাইন ক্লাসেস করছে আপনাদেরই পারমিশন নিয়ে, তো একটু কষ্ট করে যখন ওরা মোবাইল ফোনটা হাতে নেবে তখন আপনি ওর সঙ্গে ক্লাসটা করবেন। আপনিও কেন বলছি? তাহলে ও চাইলেও ফাঁকি দিতে পারবে না, কারণ হয়তো ক্লাস করবার নামে মোবাইলটা নিয়ে হয়তো চ্যাটিং এ ব্যস্ত হয়ে গেল। তাই একটু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, যাতে করে বাচ্চাটা বা সন্তানটা মানুষ হতে পারে। দেখবেন ক্লাস করতে আপনারও মজা লাগবে বা ভালো লাগবে। কোথাও ভুল ত্রুটি হলে আমায় ধরিয়ে দেবেন, আমি পরবর্তীকালে সেটা রেকটিফাই করে নেব। আর এই ক্লাস ওরিয়েন্টেড, ডাউনলোড করে দেখলে কোথাও অ্যাড আসবে না, কোনো প্রবলেম নেই। আর যদি একটু অ্যাড টলারেট করা যায় তাহলে আপনি ডাউনলোড নাও করতে পারেন। এই ব্যাপার।